অফিসে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিলাম তখন আমার স্ত্রী শ্রাবণী রান্নাঘর থেকে কড়াই এনে আমার সামনে রেখে বলল, বলো তো কড়াইয়ের মধ্যে কি আছে। আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে কড়াইয়ের দিকে তাকিয়ে বললাম, পানি তো মনে হচ্ছে। শ্রাবণী আমার চোখে চোখ রেখে বলল, হয়নি, এটা পানি না, এটা বসুন্ধরা সয়াবিন তেল। আমি ৩০ মিনিট ধরে আগুনে রেখে গরম করে এনেছি। আমার কথার যদি সোজাসাপটা জবাব না দাও, তাহলে এই গরম তেল আমি তোমার শরীরে ঢেলে দিব। শ্রাবণীর কথা শুনে আমি ওর সামনে থেকে ২ হাত সরে গিয়ে বললাম, কি সব পাগলে মতো কথা বলছ। শ্রাবণী বলল, আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কথা বলছি। অর্পিতা কে? কোন অর্পিতা? যাকে নিয়ে ফেসবুকে আজকাল খুব লেখালেখি করছ? আমি মুচকি হেসে শ্রাবণীকে বললাম, আরে এই নামতো আমি এমনি ব্যবহার করেছি। তাছাড়া তুমিই তো সেদিন বলেছিলে আমার ছাইপাশ গল্পে তোমার নামটা যেন ব্যবহার না করি। তাই তো আর তোমার নাম দেই না। শ্রাবণী মুখটা মলিন করে বলল, তোমারা স্বামীরা এমন কেন? স্ত্রীদের মন বুঝতে চাও না? আরে আমি মুখে না করেছি ঠিকই, কিন্তু মনে মনে চাই তুমি আমার নামটাই সব সময় ব্যবহার করো। শুনো, আমি যদি কখনো মুখে না করি অথচ মাথা নিচু করে মিটমিট করে হাসি, তাহলে ধরে নিবে আমি মনে মনে হ্যাঁ বলছি। মনে থাকবে কথাটা? আমি হেসে বললাম, মনে থাকবে শাহজাদি গুলবাহার। আমার কথা শুনে শ্রাবণী বলল, তোমায় না বলেছি আমায় এই নামে না ডাকতে। উদ্ধৃতি চিহ্ন। খেয়াল করে দেখি শ্রাবণী মুখে না করেছে ঠিকই, কিন্তু মাথা নিচু করে মিটমিট করে হাসছে। আমি বুঝে গেছি আমার বউয়ের মনের কথা। তার মানে সে মনে মনে চাচ্ছে আমি যেন তাকে এই নামে বেশি করে ডাকি। আমি সমানে শাহজাদি গুলবাহার, শাহজাদি গুলবাহার বলে ডাকতে লাগলাম। আর শ্রাবণী হাসতে লাগল। এমন সময় কলিংবেলের শব্দ হল। শ্রাবণী আমায় বলল, তুমি তৈরি হও, আমি দেখছি কে এসেছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে লাগলাম। শ্রাবণী দরজা খুলে বলল, কাকে খুঁজছেন? বাহিরে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল, আসসালামু আলাইকুম ভাবি। আমি অর্পিতা, স্যারের অফিসে কাজ করি। পাশেই আমার ফুফুর বাসা। কাল একটা দরকারে এইখানে এসেছিলাম। আজ যখন অফিসে যাব তাই ভাবলাম স্যারের সাথেই যাই। তা স্যার কি আছেন, নাকি অফিসে চলে গিয়েছেন? শ্রাবণী তখন উত্তর দিল, আপনার স্যার বাসায় নেই। কিছুক্ষণ আগে গরম তেল উনার শরীরে পড়ে গেছে। উনি এখন হাসপাতালে ভর্তি। শ্রাবণীর কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। শ্রাবণী যখন রুমের দিকে আসতে লাগলো আমি তখন দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে বসে রইলাম। বাহির থেকে শ্রাবণী দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, তুমি দরজা খুলো বলছি, তা না হলে আমি কিন্তু পুরো বাসায় আগুন লাগিয়ে দিব। আমি তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে আমার বন্ধু মামুনকে ফোন করে বললাম, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের বাসার সামনে আয়। আর আসার সময় হাসপাতালে বার্ন ইউনিটে একটা সিট বুকিং দিয়ে আসিস। কয়েকদিন পর আমি আর শ্রাবণী আমার বন্ধু মামুনের বাসায় দাওয়াত খেতে গেলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মামুন শ্রাবণীকে বলল, ভাবি আরও এক পিস রোস্ট দেই? শ্রাবণী মুচকি হেসে বলল, না ভাই, আমি আর খাব না। তাকিয়ে দেখি শ্রাবণী মুখে না করছে ঠিকই, কিন্তু মিটমিট করে হাসছে। তার মনে শ্রাবণী আরও রোস্ট খেতে চায়। আমি তখন মামুনকে বললাম, আরে বেটা, জিজ্ঞেস করার কি আছে? 1 পিস না আরও 2 পিস রোস্ট দে। আমার কথা শুনে মামুন শ্রাবণীকে 2 পিস রোস্ট দিল। শ্রাবণী তখন আমার দিকে কেমন করে জানি তাকালো। একটু পর মামুন আবার শ্রাবণীকে বলল, ভাবি, রোস্ট খেতে মনে হয় আপনার ভালো লাগছে না। আপনি একটু গরুর গোশত নেন। শ্রাবণী আবারও হেসে জবাব দিল, না ভাই, আমার পেট ভরে গেছে। খেয়াল করে দেখি শ্রাবণী আবার মুখে না করছে ঠিকই, কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে। আমি বউয়ের মনের কথা বুঝে গেছি। আমি মামুনকে তখন বললাম, আরে বেটা, এত জিজ্ঞেস করার কি আছে? তুই তরকারি দে। আমার বউয়ের খেতে ইচ্ছে করছে ঠিকই, কিন্তু লজ্জায় না করছে, কিন্তু আমি হলাম আমার বউয়ের আদর্শ স্বামী। আমি ঠিকই আমার বউয়ের মনের কথা বুঝতে পেরেছি। এই কথা বলে আমি মামুনের হাত থেকে তরকারির বাটিটা নিয়ে পুরোটা শ্রাবণীর প্লেটে ঢেলে দিলাম। শ্রাবণীর আগে টেবিল থেকে উঠে বলল, তুই আজ বাসায় আয়। বউয়ের মনের কথা কিভাবে বুঝতে হয় সেটা তোকে আমি নতুন করে শিখাব। এই কথা বলে শ্রাবণী চলে গেল। আমি মামুনকে বললাম, বন্ধু, খাবারটা নষ্ট করে লাভ নেই। তুই প্যাকিং করে আমায় দিয়ে দে। অবস্থা যা দেখছি বাসায় 2 দিন ভাত পানি পাব না। এইগুলো খেয়েই বেঁচে থাকতে হবে। বাসায় আসার পর শ্রাবণী রাগে লাল হয়ে বলল,
ছি শেষে কি না নিজের বউকে বন্ধুর চোখে রাক্ষস বানালে। আমি খেতে পারছিলাম না দেখেও জোর করে আমার প্লেটে কেন খাবার দিলে। আমি মাথা নিচু করে বললাম, আমার কি দোষ? তুমি তো সেদিন বললে তুমি যদি মুখে না করো কিন্তু ঠোঁটে মিটমিট হাসি থাকে তাহলে বুঝে নিতে হবে তুমি মনে মনে হ্যাঁ বলছ। শ্রাবণী তখন শান্ত হয়ে বলল, আরে হাদারাম, এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে। অন্যদের বেলায় যদি আমি মুখে না বলি মানে না, আর যদি হ্যাঁ বলি মানে হ্যাঁ। মনে থাকবে এখন? আমি মাথা নেড়ে বললাম, মনে থাকবে শাহজাদি গুলবাহার। মা অসুস্থ থাকার জন্য আমরা দুই ভাই স্ত্রীদের সাথে নিয়ে মাকে দেখতে যাই। শ্রাবণী মাকে বলল, মা, আপনার শরীরটা এখন ভালো নেই, আপনি না হয় এখন আমাদের সাথেই থাকবেন। মা হেসে বলল, না বৌমা, আমি শহরে থাকলে দম বন্ধ হয়ে এমনিতেই মরে যাব। তারপর মা আলমারি থেকে একটা সোনার হার বের করে শ্রাবণীর হাতে দিয়ে বলল, বৌমা, আমার বয়স হয়েছে, কখন কি হয় কি জানি, তুমি আমার প্রথম ছেলের বউ, এই গলার হারটা তুমি রাখো। শ্রাবণী মাথা নিচু করে হেসে বলল, না মা, আপনার জিনিস আপনার কাছেই রাখুন, আমি নিয়ে কি করব? মা বারবার জোর করছিল আর শ্রাবণী বারবার না করছিল। আমি আমার স্ত্রীর মনের কথা বুঝতে পারি। শ্রাবণী বলেছিল, স্বামী স্ত্রী বাদে অন্য কারো কাছে স্ত্রীর না মানে না আর হ্যাঁ মানে হ্যাঁ। তার মানে শ্রাবণী সত্যিই মন থেকে নিতে চায় না। আমি তো আদর্শ স্বামী স্ত্রীর মন বুঝি। আমি তখন মাকে বললাম, মা, বাদ দাও তো। শ্রাবণী যেহেতু নিতে চাচ্ছে না শুধু শুধু ওকে জোর করো না। তোমার এতই যদি দেওয়ার ইচ্ছে থাকে তোমার ছোট ছেলের বউকে দিয়ে দাও। আমার কথা শুনে মুহূর্তের মধ্যে শ্রাবণীর মুখটা কেমন জানি হয়ে গেল। বুঝতে পারছিলাম না ও রাগ করেছে নাকি খুশি হয়েছে। পরদিন যখন ঢাকায় ফিরি শ্রাবণী পুরো রাস্তা আমার সাথে একটা কথাও বলেনি। বাসায় যখন ঢুকতে যাব শ্রাবণী রেগে বলল, তুমি বাসায় ঢুকবে না। তোমার এই গাধা টাইপের মুখটা আমি 2 দিন দেখতে চাই না। রাত 11টা বাজে। মামুন আমার কাঁধে হাত রেখে বলল, তুই ভাবির সাথে কেন সংসার করছিস বলতো? প্রতিদিন তোদের ঝগড়া হয়, 2 দিন পর পর তোকে বাসা থেকে বের করে দেয়। এইসবের কোন মানে হয়? আমি হেসে মামুনকে উত্তর দিলাম, কেন সংসার করি বলবো? তাহলে শোন, আমি যদি কখনো অসুস্থ থাকি রাত 3টার সময়ও যদি আমার ঘুম ভেঙে যায় চোখ মেলে তাকিয়ে দেখি শ্রাবণী জেগে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা মায়ের একমাত্র মেয়ে শ্রাবণী। বিয়ের আগে রান্না করবে তো দূরের কথা নিজের ভাত কখনো বেড়ে খায়নি। অথচ সেই মেয়েটা বিয়ের এত বছর পরেও আমাকে একবেলা না খাইয়ে রাখেনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা মেয়ে। চাইলেই নিজের মেধা খাটিয়ে জব করতে পারত, কিন্তু সে জব করেনি। সংসারটা মন দিয়ে করছে। এখন তুই বল, যে মেয়েটা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করছে তার সাথে সংসার না করে উপায় আছে? আমার কথা শুনে মামুন তখন বলল, তাহলে তুই কেন ভাবিকে বুঝতে পারিস না? আমি আবারও মুচকি হেসে বললাম, কে বলেছে আমি আমার স্ত্রীকে বুঝতে পারি না? আমি সব বুঝি, তবুও আমি ইচ্ছে করে গাধামি করি কারণ আমি চাই না আমি শ্রাবণীর চোখে পরিবর্তন হই। ভার্সিটি জীবনে শ্রাবণী আমাকে ভালোই ভেসেছিল আমার বোকা বোকা কাজ দেখে। মামুনের সাথে কথা বলে হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে গেলাম। মামুনকে তখন বললাম, একটা সিগারেট দে তো। মামুন সিগারেটের প্যাকেটটা আমার হাতে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলি, আবার ধরলি নাকি? আমি সিগারেটে আগুন ধরিয়ে বললাম, উপরে বেকনিতে তাকিয়ে দেখ শ্রাবণী আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি সিগারেট খেয়ে বাসায় যাব। ও রেগে যাবে, আমায় প্রচণ্ডরকম বকাঝকা করবে। ওর রাগী চেহারা আর ওর শাসনটা আমার খুব ভালো লাগে, তাই একটা সিগারেট খাচ্ছি আর কি। পিয়াস বাসার ভিতর ঢুকে গেছে আর রাস্তায় দাঁড়িয়ে মামুন ভাবছে, সময়ের বিপরীতে পিয়াস, শ্রাবণী হাঁটছে। যে সময়ে স্বামী স্ত্রী টুকটাক কথা কাটাকাটি হলেই ডিভোর্স হয়ে যায়, সেখানে ওরা দিনের পর দিন রাগারাগি ঝগড়া করে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। সমাপ্ত।